দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমি দেবাশিস সাহা তোমাদের এসএলএসটির হিস্ট্রির ক্লাস নিয়ে এসেছি এবং এই বিভাগে আমাদের রয়েছে ইউরোপ ও বিশ্বের ইতিহাস। এবং আজকের যে টপিক আমরা পড়াবো সেই টপিকের মধ্যে কোয়েশ্চেন যদি বিচার করা হয়, আমরা প্রিভিয়াস 1999 সাল থেকে যদি 2016 স্কুল সার্ভিসের কোয়েশ্চেন ঘাঁটি, ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ হিসেবে বেশ কয়েকটা প্রশ্ন এসছে, বেশ কয়েকটা প্রশ্ন, এবং প্রশ্নগুলো রিপিটও হয়েছে। সেই চ্যাপ্টার আমরা ইতালির ঐক্য আন্দোলন এবং জার্মানির ঐক্য আন্দোলন আমরা আজকে শুরু করছি। ইতালির ঐক্য আন্দোলন এবং জার্মানির ঐক্য আন্দোলন পড়তে গিয়ে আমাদের একটা ব্যাপার খুব ভালো করে মনে রাখতে হবে যে এই ঐক্য আন্দোলনের কমন ফ্যাক্টরগুলো কি আছে। কমন ফ্যাক্টর, এটা অবশ্যই একটা জাতীয়তাবাদী আন্দোলন হয়েছিল এবং সত্যি কথা বলতে গেলে যে জাতীয়তাবাদী আন্দোলন আমাদের স্বাধীনভাবে তৈরি করেছিল ইতালিকে এবং জার্মানিকে। এবং কমন ইয়ারটা হচ্ছে এখানে যেটা কাজ করেছিল সেটা হচ্ছে 1870। ঠিক, তাহলে আমরা একটা ফ্রেম তৈরি করে নিই যে আমরা এখানে কি কি জিনিস পড়ব। এই ফ্রেম তৈরি করতে গিয়ে প্রথমে আমরা ঐক্য আন্দোলনে চারটে মেন ফ্যাক্টর দেখব। একটা ফ্যাক্টরে আমরা দেখব হচ্ছে মাতসিনি, কাভুর ও গ্যারিবোল্ডির ভূমিকা। দু নম্বর, সার্ডিনিয়া, পিয়ডমন্টের রাজা ভিক্টর ইমানুয়েলের ভূমিকা। ঠিক, 3 নম্বর যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ইয়ং ইটালি। ইয়ং ইটালির ভূমিকা। আর 4 নম্বরে দেখব সমকালীন আন্তর্জাতিক পরিস্থিতি। যারা এই 4টে থিওরি মাথায় রেখে পড়তে পারবে তাদের কাছে কিন্তু এই টপিক খুব সহজ হয়ে যাবে। আর যারা এই টপিক মানে এটাকে ধরতে পারবে না তারা খুব স্বল্পকালীন সময়ের জন্য মুখস্থ করবে এবং ভুলে যাবে। তাহলে আমি প্রথমেই বললাম যে ইটালির ঐক্য আন্দোলনের সময়টা কাজ করেছিল আমাদের মাতসিনি, কাভুর এবং গ্যারিবোল্ডি। এবার 3 জনের ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে মাতসিনি প্রথম দিকে যেটা তৈরি করে দিয়েছিল সেটা হচ্ছে আমাদের বৈপ্লবিক পরিবেশটা তৈরি করা। মানে ইটালি কখনো আগে দেখেনি যে কিভাবে আমাদের একটা বৈপ্লবিক কাজ হতে পারে। এবার বৈপ্লবিক কাজটা কিরকম, যেটাকে আমরা এক কথা বলি রিভলিউশনারি অ্যাক্টিভিটিস। এবার এই রিভলিউশনারি অ্যাক্টিভিটিসে বাংলা করলে এরকমই দাঁড়ায়, সেটা হচ্ছে এই সন্ত্রাসমূলক কিছু কার্যকলাপ, তাই তো? তাহলে এই বৈপ্লবিক বা সন্ত্রাসমূলক কার্যকলাপের মানে ভাবধারাটা প্রথম তৈরি করে দিয়েছিল কে? সেটা হচ্ছে আমাদের মাতসিনি। যদিও আমি এখানে একটা কথা বলবো যে তার যে সংগঠন ছিল ইয়ং ইটালি, এই ইয়ং ইটালি এই পথটা দেখিয়েছিল 1830 থেকে 31-এর মধ্যে। যে ইয়ং ইটালি তৈরি হয়েছিল তারা কিন্তু এই ভাবধারাটা কাজে লাগাতে গিয়ে কয়েকটা বিপ্লবী আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল। যেমন হাঙ্গেরিতে যে তৈরি হয়েছিল হেটারিয়া ফিলকে বা হেটারিয়া ফিলিকে আমরা দেখেছিলাম। ঠিক সেরকমভাবে আমরা কি দেখেছিলাম, একটা আন্দোলনের ধারায় হয়েছিল কার্বোনারি।
কার্বোনারি বলে একটা গুপ্ত বিপ্লবী দল তৈরি হয়েছিল। কেন এটার নাম কার্বোনারি? ইংরেজি ভাষায় কার্বন শব্দের অর্থ হচ্ছে কি কয়লা। কয়লা থেকে তো আমরা কার্বন কথাটা বলি, ওল। তাহলে ওই যে আমাদের জ্বলন্ত কয়লাকে বালির মধ্যে রেখে পিঠের সঙ্গে বেঁধে বা পিঠে পিঠে নিয়ে ওরা বহন করতো কিছু লোক, এবং এই জন্য দলটার নাম হয়ে গেছিল কার্বোনারি। কিন্তু এটা ছিল আদপে একটা গুপ্ত বিপ্লবী সংস্থা। এখান থেকে রিভলভার বা পিস্তল ওরা নিয়ে ওরা কি করতো, আমাদের রাষ্ট্রবিরোধী, মানে রাষ্ট্রবিরোধী আমি ঠিক বলবো না, যারা হচ্ছে আমাদের রাষ্ট্রের কোনো কল্যাণ চায়নি এরম লোকগুলোকে হত্যা করার জন্য ওরা তৈরি ছিল। এবং একটা যুব মানুষে ওরা আলোড়ন তুলেছিল যে ইতালির বর্তমান পরিস্থিতি কি এবং সেখান থেকে বেরিয়ে আসার উপায় কি। আমি আবারও বলেছি, তখন ইতালি মানে ইতালি ছিল না, ইতালি ছিল কনফেডারেশন অফ দি রাইন। যেমন জার্মানিতে তৈরি হয়েছিল ৩৯টা ক্ষুদ্র রাজ্যের বুন্ড, ঠিক সেরকমভাবে ইতালিতে তৈরি হয়েছিল। একইভাবে ইতালিতে তৈরি হয়েছিল একটা ভৌগোলিক সংঘাত। প্রিন্স মেটার্নিকের যে সিস্টেম ছিল তাতে সিসিলি, নেপলস, পার্মা, রোমের সঙ্গে একটা ছোট্ট জায়গা যেটাকে ইতালি বলছে, একটা ক্ষুদ্র, মানে জিওগ্রাফিতে দেখা যায়, ম্যাপে দেখা যায়, আর তার কোনো পরিচয় ছিল না। সেই জায়গাটাকে আমরা দেখতে পাই কি হয়, সেখান থেকেই আমাদের ইতালির ঐক্য আন্দোলনটা সম্পন্ন হয় এবং সেখান থেকেই ইতালি পরবর্তীকালে ইউনিফাইড হয়। তাহলে আমি আগেই বললাম যে মাৎসিনির যে ভূমিকা, মাৎসিনির যে কাজ ছিল, সেটা দিয়ে প্রাথমিক পর্বে ইতালি আমাদের একটা কি বলবো রাজনৈতিক সচেতনতা এবং বৈপ্লবিক পরিবেশ তৈরি করেছিল। কিন্তু আমাদের এডগার হোল্টের মতো লেখক তিনি বলছেন যে একটা গুরুত্বপূর্ণ কথা, যে এখানে প্রচুর ইমোশন কাজ করেছিল, আবেগ কাজ করেছিল, তাই তো? এবং এটা সমূলে বিনাশ করাও যেত, যেটা মাৎসিনি কখনো ভোলেনি। তাহলে মাৎসিনি একটা বিপ্লবের দর্শন তৈরি করেছিল এবং সেই কাঠামোটাকে অনেকে অনুসরণ করেছিল, কিন্তু তার পরবর্তীকালে এটা পরিবর্তিত হয়েছিল। তাহলে মাৎসিনির পরে চলে আসবে আমাদের ক্যাভুর, তাই তো? যে ক্যাভুর আমাদের মানে মন্ত্রীর চাকরি করতেন, এই ভিক্টর ইমানুয়েল, যিনি সার্ডিনিয়া পিয়ডমন্টের রাজা, তার আন্ডারে, সে বলেছিল যে এত দ্রুততার সঙ্গে এটা হবে না, আগে জুড়তে হবে নেপলসকে, জুড়তে হবে পার্মাকে, জুড়তে হবে রোমকে, সেভাবেই সম্পন্ন হবে। এবং সেই জন্য তাকে থাকতে হবে আন্তর্জাতিক সম্পর্কের ওপরে। আমি পয়েন্ট নাম্বার ভালো করে দেখো 4-এ দিয়েছি সমকালীন আন্তর্জাতিক পরিস্থিতি। এবং এটাকে কাজে লাগিয়ে আমরা কি দেখতে পেলাম, যে উনি সাহায্য চাইলেন আমাদের ফ্রান্সের রাজা তৃতীয় নেপোলিয়নের। তো উনি বললেন যে আমরা যখন যুদ্ধ করব আপনি তখন নিরপেক্ষ থাকবেন। কিন্তু দেখা গেল নিরপেক্ষ থাকা তো দূরের কথা, সুযোগ সুবিধার মতো তিনিও যুদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়লেন। তাতেও কিন্তু তিনি ধৈর্যচ্যুত হলেন না। সেই সময় তিনি কাজে লাগালেন আর এই দুর্ধর্ষ বিপ্লবীকে, যার নাম হচ্ছে গ্যারিবল্ডি। এবং গ্যারিবল্ডিকে বলা হলো যে যখন যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হবে তুমি সেভাবেই কাজ করবে, তার বেশি কিছু করতে যাবে না, তাই তো? নিজস্ব একটা বড় খামার বাড়ি ছিল, সেই খামার বাড়ি ক্ষেত খামারি করতেন, কিন্তু বড় বিপ্লবী ছিলেন। এবং সেটা ছেড়ে দিয়ে যখন গ্যারিবল্ডি কাজ করতে শুরু করলো, হঠাৎ করে বললেন যে তুমি এখন সিসিলি নেপলসের এই জায়গাটা ছেড়ে দাও, কোনো দরকার নেই। তখন রেগে গিয়ে গ্যারিবল্ডি বলেছিল যে কাভুর আমাকে নিজ দেশে পরবাসী করে রেখেছে, কিন্তু বলছি আমি তোমাদেরকে, যদি ক্যাভুর ওটা না করতো তাহলে কিন্তু সত্যি সত্যি ইতালি ইউনিফাইড হতো না। এবং দেখা গেল যেটা, যখন সিসিলি, নেপলস, পার্মা, রোমকে উনি জুড়লেন ইটালির সঙ্গে এবং ওটা আমাদের সার্ডিনিয়া পিডমন্টের সঙ্গে যুক্ত হলো, তখনই কিন্তু আমাদের ইটালির ঐক্য সম্পন্ন হলো। তাহলে ইটালির ঐক্য সম্পন্নটা দেখে গেছিল গ্যারিবল্ডি, কিন্তু ঠিক তার আগেই মারা গিয়েছিলেন কাভুর। এই সাফল্যটা আর উনি দেখে যেতে পারেন। এবং ভাবলে অবাক হয়ে যাবে তোমরা যে মানুষের আত্মত্যাগ কোন পর্যায়ে। যখন গ্যারিবল্ডিকে রাষ্ট্রপতির অফারটা করা হয়েছিল, সর্বোচ্চ সম্মান তাকে দেওয়া হয়েছিল, তখন কিন্তু উনি রিফিউজ করেছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে না, আমি এই জন্য কাজ করিনি, আমি চেয়েছি ইটালি ঐক্যবদ্ধ হোক, সে কাজ আমি সম্পন্ন করেছি, আমার এটার প্রয়োজন নেই। উনি কি করলেন, সোজা চলে গেলেন কোথায়, সোজা চলে গেলেন আমাদের নিজের সেই খামার বাড়িতে। এখনো পর্যন্ত বলা হয় বিশ্বের ইতিহাসে
যে একটা মানুষ সারা জীবন পরিশ্রম করার পর তাকে শ্রেষ্ঠ যে স্বীকৃতিটা দেওয়া হয়েছিল সেটা তিনি ফিরিয়ে দিয়েছিলেন, তার উদাহরণ উত্তর হচ্ছে এই গ্যারিবোল্ড। না দেখো না, তোমরা লক্ষ্য করি মাও জেদং চীনের বিপ্লব করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মাও জেদং হয়েছিলেন। রাশিয়ার বিপ্লব সম্পন্ন করে লেনিন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েছিলেন, কিন্তু গ্যারিবোল্ডই কিন্তু হয়নি। যাই হোক, ইটালির আন্দোলনের একটা সিনোপসিস আমি করে দিলাম। স্যার এবার আমায় বলুন, প্রশ্ন আমায় কি পড়তে হবে? প্রশ্ন পড়তে গেলে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দ্য ইম্পর্টেন্ট, ভিল্লা ফ্রাঙ্কার সন্ধির পরে আমাদের জিজ্ঞেস করা হবে যে কিভাবে ইটালি ইউনিফাইড হয়েছিল, শেষ ঘটনাটা কি, কত সালে হয়েছিল, 1870। তারপরে ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা কে ছিল, কার্বোনারি কোথাকার বিপ্লবী দল ছিল। এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে এসছে। আমরা এবার একটু ম্যাটারগুলো দেখাই, তোমরা বুঝতে পারবে। প্রথম প্রশ্নটা, নেপোলিয়ন কিভাবে ইতালির ঐক্যের পথ প্রশস্ত করে? আমি আগেই বলেছিলাম যে কোড নেপোলিয়ন যখন তৈরি হয়েছিল সমগ্র ইতালিতে একই আইন কানুন প্রবর্তিত হয়েছিল। তো আইন কানুনটা যখন প্রবর্তিত হয় সেখানেই একটা একতাবোধ তৈরি করে দিয়েছিল ইতালিবাসীর মনে, এবং ওরা যে পুরনো ঐতিহ্য রোমের ছিল তার থেকে ওরা বেরিয়ে এসেছিল। এবং এইখানেই কিন্তু নেপোলিয়নের আইন আমাদের ইউনিফাই করতে, মানে সংগঠিত করতে, স্বাধীন করতে সাহায্য করেছিল ইটালিকে। ইটালির ঐক্য সাধনে প্রধান বাধাগুলো কি ছিল? 3টে বাধার কথা তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের যে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল, যার মধ্যে এই সার্ডিনিয়া পিডমন্ট এই রাজ্যটা বাদে সবই অস্ট্রিয়া বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত ছিল। আবার আরেকটা সমস্যা ছিল যে যেটাকে মধ্য ইটালি বলি, রোমের সংলগ্ন অঞ্চল, সেখানে আমাদের কি হয়েছিল, ক্যাথলিক রাজাদের একটা আধিপত্য ছিল। আর 3 নম্বর, এটাও মনে রাখবে, এখানে একটা উগ্র প্রাদেশিকতা ছিল, আঞ্চলিকতা বোধ ছিল, এবং একটা রক্ষণশীল শাসন ব্যবস্থাও ছিল, যেটা ইটালিকে ঐক্যবদ্ধ হতে দেয়নি। আমি আগেও বলেছিলাম, যদি মাৎসিনি না থাকতো, যদি কার্বোনারি আন্দোলন না হতো, যদি ইয়ং ইটালি না থাকতো, তাহলে সেই ভাবজগতে বিপ্লবটা ওদের আসতো না। তাহলে ভাবজগতে বিপ্লবের পর সেটাকে বুদ্ধির বিপ্লবে যিনি পরিণত করেছিলেন, সেটা অবশ্যই আমাদের এই ভদ্রলোক কাউন্ট কাভু। ঠিক, এবার আসছে রিজর্জিমেন্টো। দেখো, আমি বাংলা উচ্চারণে রিজঅর্গিমেন্টো বলছি, এটা ইটালিয়ানের যে উচ্চারণ হয় রিজর্জিমেন্টো বলে। কি জিনিস, যেটা বলছে একটা জাগরণ, তাই না? আমরা যেমন রেজারেকশন বলি, পুনরুজ্জীবন, আমরা যেমন রেনেসা বলি, নবজাগরণ, সেরকম একটা দুরন্তর কারণ হচ্ছে রিজর্জিমেন্টো। এটা খুব ভালো ইংরেজির একটা ইডিয়ম হয়ে গেছে এখন। সেটা হচ্ছে আমাদের ওই সর্ব ইটালিবাদের আগে ওদের সেই প্রাচীন গৌরব ঐতিহ্যটাকে একটা তুলে ধরা। মানুষের কি হয়, গৌরব গাথায় আমরা কি হই, উজ্জীবিত হই। যখন আমরা কি দেখেছিলাম মধ্যযুগের ইতিহাসে, যখন ওই রবিং সিঙ্গার মানে হচ্ছে যারা চারণ কবি, তারা যাদের বার্ডম্যান বলা হয়, বার্ডম্যান ভালো ইংরেজি, এবং তারা ওই ঘুরে ঘুরে কি করে সেই বিপ্লবী গাথাগুলো গান গেয়ে 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 গিয়ে আমাদের একটা প্রসারিত করে। এখান থেকে আমাদের রোল্যান্ডের গান, ইউরোপে আমরা পড়েছিলাম মধ্যযুগে ইউরোপে যে রোল্যান্ডের গান খুব জনপ্রিয় হয়েছিল, ঠিক সেরকম ভাবে কি হতো, আমাদের এই বিপ্লবটাকে উজ্জীবিত করার জন্য কাজ করা হতো। এবং সেইখানে সেই সময় কবি সাহিত্যিক তারা সবাই কি করেছিল, একটা ইন্টেলেকচুয়াল দিক, মানে যেটাকে আমরা বলি বৌদ্ধিক বিকাশ তৈরি করেছিল, এবং তার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল দেশবাসী। তারা সেই গৌরব গাথার দ্বারা কি করেছিল, একটা বৌদ্ধিক আন্দোলন, যাকে আমরা বলি ইন্টেলেকচুয়াল তোমার মুভমেন্ট, ওরা শুরু করেছিল। হলো, তাহলে সেই পুনর্জাগরণ ইটালি আন্দোলনে এনেছিল, তার প্রধান মধ্যে একজন ছিলেন মাৎসিনি। এবার কার্বোনারি আমি বলে দিয়েছিলাম, জ্বলন্ত কয়লা বহনের আড়ালে পিস্তল ওরা নিয়ে যেত, এবং বৈপ্লবিক তোমার কি বলবো প্যাম্পলেট, প্রচার পুস্তিকা ওরা ছড়িয়ে দিত। এই সেই কার্বোনারি, কাঠকয়লা, তাই তো? কাঠকয়লা বহনের অন্তরালে সন্ত্রাস, গুপ্ত হত্যা এবং বিপ্লবের কথা এখানে বলা হতো। ঠিক আছে,
এবার কার্বোনেনারি আন্দোলন কেন ব্যর্থ হলো? খুব সহজ, তুমি এমনি উত্তর করে ফেলতে পারবে। যারা রিভলভার পিস্তল বা বোম নিয়ে কাজ করে তারা কোনোদিনও গণসমর্থন বা জনসমর্থন পায় না। তাহলে ওরা জনগণ থেকে হারিয়ে গেছিল, তাই তো? মুষ্টিমেয় কিছু লোক তাদের সমর্থন করেছিল। তাদের বলা হয়েছিল সামরিক একটা, কি বলবো, একটা সামরিক বিদ্রোহী। তারা অথচ যোদ্ধা ছিল না, তাদের সামরিক বিদ্রোহী বলে অভিহিত করা হয়েছিল। এবং সেটা ইতালির ঐক্যের বদলে অনেকটাই অনৈক্যতাকে তৈরি করেছিল। গেল। এবার বলছে এই কার্বোনারি আন্দোলনে কিন্তু আস্তে আস্তে ইতালির শত্রুদের টিনিয়েছিল, ঠিক আছে? এবং অস্ট্রিয়ার শক্তিতে শক্তিমান হয়ে আর তারা থাকতে চায়নি। এই অস্ট্রিয়ার বিরুদ্ধেই ওরা কি হয়েছিল, ওরা বিদ্রোহী হয়েছিল। তাহলে দুটো কথা, একটা রিজর্জিমেন্টও আর একটা হচ্ছে কার্বোনারি আন্দোলন। রিজর্জিমেন্টও কিন্তু অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়েছিল, যেহেতু এখানে কোনো সন্ত্রাসমূলক বা গুপ্ত বিপ্লবীমূলক কোনো কথাবার্তা বলা হয়নি। তো দুটোকে যখন জোড়া হয়, ওইখানে একটা বড় সমর্থন হচ্ছে যে আমরাও পারি এবং এইটাই পথ, ঠিক আছে? বড় সৈনিকদের সঙ্গে যুদ্ধ করতে হলে আমরা কিছু কিছু ছোট ছোট গুপ্ত হত্যা করি, ভয় সঞ্চার করে আমরা কাজ করতে পারি। বেশ। এবার ইয়ং ইটালি বা নব্য ইতালি তৈরি হয়েছিল, যার উদ্দেশ্য ছিল শিক্ষা, প্রচার, আত্মত্যাগ, চরিত্র নিষ্ঠা, তাই তো? তাহলে একটা গুপ্ত বিপ্লবী সংস্থা হলো শিক্ষা এবং আত্মত্যাগের কথাটাকে কিন্তু তুলেছিল। এর জন্য এটা আবার আমাদের কাছে, মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হয়েছিল এবং জনপ্রিয়তা লাভ করেছিল জোসেফ মাৎসিনি। বিখ্যাত ঐতিহাসিক ডেভিড টমসন একটা জায়গায় মন্তব্য করেছিল যে কার্ল মার্কস তার জীবদ্দশায় যে জনপ্রিয়তা পেয়েছিল তার চেয়ে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল তার নিজের জীবদ্দশায় আমাদের মাৎসিনি। কিন্তু ইটালি তখন ইউনিফাইড হয়নি বলে সেই জনপ্রিয়তাটা আমাদের কাছে এসে পৌঁছতে অনেক সময় লেগেছিল। এবার প্রধান লক্ষ্যগুলো কি ছিল ইয়ং ইটালির? একটা হচ্ছে যুব শক্তি, ইউথকে জোর দিয়েছিল ওরা। যুব শক্তির উন্মেষ, কোনো রকম ইটালির উন্নতি কল্পে কোনো বিদেশি সাহায্য নয়। অথচ দেখো আমাদের কাউন্ট ক্যাভুর কিন্তু বিদেশি সাহায্যই নিয়েছিল, ঠিক আছে? এবং বলেছিল জনগণ হচ্ছে শেষ কথা, জনগণকে বাদ দিয়ে কোনো কিছু নয়। এবং 4 নম্বর বলেছিল স্বাধীন ইতালিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত করা, কখনো রাজতন্ত্র নয়। মনে থাকবে। ক্যাবুরের যে বিখ্যাত পত্রিকা ছিল তার নামও ছিল কিন্তু রিজর্জিমেন্টো, এটা মনে রাখবে। এবং ইতালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করবার জন্য চেষ্টা ওরা করেছিল। ক্যাভুর মাতৃর আদর্শগত তফাৎ কি? আমি আগেই বলে দিয়েছিলাম যে মাৎসিনি কখনো বিদেশি সাহায্য নিতে চায়নি, কিন্তু ক্যাভুর বিদেশি সাহায্য নিতে চেয়েছিল, এটা প্রথম পার্থক্য, ঠিক আছে? তারপরে যেটা মাৎসিনি করেছিল সেটা ছিল অনেক বেশি আবেগ, ইমোশন। আর কাভুর যেটা করেছিল সময় এবং পরিস্থিতির বিচারে তিনি কিন্তু আমাদের তাদের বক্তব্য রেখেছিলেন, তাই তো? আবার নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলেছিলেন ক্যাভুর, আর মাৎসিনি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে কিন্তু কথা বলেছিল। কলম্বিয়ার্সের চুক্তি হয়েছিল আমাদের সার্ডিনিয়া পিডমন্টের প্রধানমন্ত্রী ক্যাভুরের সঙ্গে তৃতীয় নেপোলিয়নের। সময়টা 1859, যে বছরে ভিল্লা ফ্রাঙ্কা হয়েছিল। বলেছিল যখন ইটালি ইউনিফাইড হবে, ইটালি যখন অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ করবে, তখন যেন আমাদের ফ্রান্স নিরপেক্ষ থাকে এবং যদি সাহায্য করতেই হয় সেটা হচ্ছে ইটালিকেই সাহায্য করবে। এবং এটাও বলা হয়েছিল অস্ট্রিয়া যদি পিডমন্ট আর সার্ডিনিয়াকে আক্রমণ করে তখন আমাদের সাহায্য করবে কে? এই ফ্রান্স। এবং এই যদি সাহায্য করে থাকে তাহলে ফ্রান্স অবস্থা ভয় আর নেই। সোজা প্রশ্ন, কলম্বিয়ার্সের এই চুক্তি তোমরা অনেকবার করে পড়েছো জিনিসটা। তাহলে স্যাভয়েন মিসলাভের আশায় প্রথম দিকে তৃতীয় নেপোলিয়ন কাজ করলে কিন্তু অত্যন্ত ধুরন্ধর লোক ছিলেন। না কি বলবো,
তুমি যদি নেপোলিয়নকে বলো, নেপোলিয়নের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর লোক ইনি ছিলেন। নেপোলিয়নের মধ্যে সাহস ছিল, ঔদার্য ছিল, যা বলতো সামনাসামনি বলতো। কিন্তু নিজের সুযোগ সুবিধা মতো কিন্তু ইতালিকে সাহায্য করলো না, ঠিক আছে? এবং সেটা পুরোপুরি মেনে নিতে পারলো না কি আমাদের আমাদের গ্যারিবল্ডি। আর এটাকে কি বলবো, মানে গিলে নেওয়া, যেটাকে বলে গিলে নিয়েছিল, যে এটা হচ্ছে ক্যাভুর। ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি চলে এলো, ফ্রান্স সার্ডিনিয়া পিডমন্টের যুদ্ধে আমাদের যোগ দেয় এবং অস্ট্রিয়ার কবল থেকে লম্বার্ডিয়ার মিলান উদ্ধার করে। ঠিক জয়ের মুহূর্তে তৃতীয় নেপোলিয়ন উপলব্ধি করে ঐক্যবদ্ধ ইটালি ফরাসি স্বার্থের অনুকূল হবে না। কি বললাম, ভেরি ভেরি ডেঞ্জারাস। এবং তখন তিনি কি করলেন, তখন তিনি আমাদের অস্ট্রিয়ার সঙ্গে ভিল্লা ফ্রাঙ্কার একটা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে নিল, যার ফলে ফ্রান্স আবার একা হয়ে গেল। ক্যাভুর 1859-এই কিন্তু ভিল্লা ফ্রাঙ্কার চুক্তির পরেই পদত্যাগ করল। তখন ভিক্টর ইমানুয়েল, যে সার্ডিনিয়া পিডমন্টের যে রাজা, সে কিন্তু গ্যারিবল্ডিকে যুদ্ধ চালিয়ে যেতে বলল, ঠিক আছে? এবং আমাদের বলে দিই, লাল কোর্তা বাহিনী, যেমন এই কথাটা আমরা পেয়েছিলাম খান আব্দুল গফ্ফর খানের ক্ষেত্রে, তেমন লাল কোর্তা বাহিনী পাবো গ্যারিবল্ডির। সে কিন্তু তার আর্মি নিয়ে এই নেপলস আর সিসিলি জয় করে আমাদের রোমের সঙ্গে জুড়ে দিয়েছিল, ঠিক আছে? আর যখন আমাদের রোম যুক্ত হলো, সঙ্গে ভেনেসিয়া যুক্ত হলো, তখন পুরোপুরি 1870 সালে ইটালি ঐক্য আন্দোলনটা কমপ্লিট হলো। ঠিক আছে, মাত্রিনি, কাবুর, গ্যারিবল্ডি সবই আমাদের বলা হলো। এইবারে আমরা যেখানে যাব, এবার জার্মানি। এবার জার্মানি ক্ষেত্রে আমরা শেষ দিকটায় যেখানে যাব, সেখানটায় খুব ভালো করে শোনবার চেষ্টা করবে। দেখো এবারে সেই জার্মানির ঐক্য আন্দোলনে, যেটা আমাদের ভালো করে পড়তে হবে, প্রথমেই কনফেডারেশন অফ দি রাইন পড়তে হবে, যেটা 39টা ক্ষুদ্র রাজ্যে আমাদের তৈরি হয়েছিল, তাই তো? এবং এই কনফেডারেশন অফ দি রাইন থেকে বেরিয়ে তৈরি হয়েছিল আমাদের জার্মানি, ঠিক আছে? সেই জার্মান তৈরি হওয়ার আগে আমরা যেটা দেখেছিলাম, তখন প্যান জার্মানিজম বা সর্ব জার্মানবাদ, এটা একটা তৈরি হয়েছিল। এই প্যান জার্মানিজম বা সর্ব জার্মানবাদে আমাদের একটা আদর্শ উঠে এসেছিল, ঠিক আছে? সেটা কিরকম ভাবে, সেটা হচ্ছে জার্মানের যে আগের অতীত ইতিহাস, সেখানে চর্চা করা হয়েছিল। জার্মানের সে বীর যোদ্ধাদের কথা বলা হয়েছিল, এবং এখানে ইতিহাসের অধ্যাপকরা সেই ইতিহাসের ওই বীরগাথাগুলোকে তুলে ধরেছিল। এখানে কান্টের মতো দার্শনিক, হেগেলের মতো দার্শনিক, তাদের তারা সেই আদর্শগুলোকে তুলে ধরেছিল, যে আমাদের এই দর্শন আজকে কাজে লাগবে কোথায়, আমাদের কাজে লাগবে হচ্ছে এই জার্মানকে ঐক্যবদ্ধ করার জন্য। যে প্রাশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত একটা দেশ, তখন আমাদের কি হয়েছিল, এই প্যান জার্মানিজমের মধ্যে তৈরি হয়েছিল, যেটা সকল মানুষের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের আমাদের টিচার মানে প্রফেসর, তারপরে হচ্ছে আমাদের স্টুডেন্ট, তাদের মধ্যে এটা কি করেছিল, ছড়িয়ে পড়েছিল। এবার এইখানে আমাদের শুধু কবি, সাহিত্যিক, দার্শনিকরা নয়, এখানে আমাদের দেখানো হয়েছিল যে খুব বিখ্যাত বিখ্যাত জার্মান ঐতিহাসিকদের রচনা। যেমন আমি তোমাদের বলি, আমাদের থিওডোর মমসেন, লিওপোল্ড ফন র্যাঙ্কের রচনা, বা গিবনের যে ইতিহাস, তাই তো, রোমের ইতিহাস যে গিবন লিখেছিল, সেগুলোকে তুলে ধরা হয়েছিল যে জার্মানি পেরেছিল এবং জার্মানি পারে। এই বুদ্ধিজীবী মহলে এটা ভীষণভাবে সাড়া ফেলে। ফিক্টে, কান্ট, ঠিক আছে, লিস্ট, হাসার, এদের লেখা আমাদের সেই সময় খুব জনপ্রিয় হয়ে ওঠে।
এই টাইমে আমরা দুটো ঘটনা দেখেছিলাম যে জার্মানি মানে প্রাশিয়া থেকে একটা শুল্কের প্রাচীর তুলে দেওয়া হয়েছিল এবং সেই শুল্কের প্রাচীর তুলে একটা অর্থনীতিকে কুক্ষিগত করা হয়েছিল, যেটাকে আমরা বলি জোলভানেম, তাই তো? পরবর্তীকালে এই জোলভানেম থেকে কিন্তু আমরা এই সর্বজার্মানবাদ যেরকম ভাবে দেখেছিলাম সেটার উত্থান হয়েছিল। এবং আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে রয়ে গেছিল, যার নাম হচ্ছে বুটসেন সাবটেন বা বুটসেন সাবটেন। এই বুটসেন সাবটেনে যেটা হচ্ছে একটা গুপ্ত সমিতি, যেটা হচ্ছে আমাদের ওই প্যান জার্মানিজম থেকে তৈরি হওয়া একটা দল। এটা জেনোয়া বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক লুডেন এই তার ছাত্রদের নিয়ে এই দলটা তৈরি করে। জার্মান ছাত্র যুবকদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারা তৈরি করাই এই দলটার কাজ ছিল, বুটসেন সাবটেন। জোলভানেন আমি আগেই বলে দিয়েছিলাম, জোলভানেনের সাল খুব ইম্পর্টেন্ট। 1819 শুল্কের প্রাচীর, শুল্ক সংঘ, এটা হচ্ছে অ্যান্সার নেয়। নামমাত্র শুল্কে নিজেদের মধ্যে অবাধ বাণিজ্য চালাতে থাকতো। তাহলে অবাধ বাণিজ্য, যেটাকে আমরা বলেছিলাম প্রাইভেট ট্রেড বা ওই একটা সরকারের আওতা থেকে বেরিয়ে একটা বাণিজ্য করা, এই বেসরকারি বাণিজ্যটাকে ওরা কি করেছিল, তোমার উৎসাহ দিয়েছিল, যেটা পরবর্তীকালে কাজে লেগে গেছিল কোথায়, আমাদের এই জার্মানির ঐক্য আন্দোলনে। জোলভানেমের গুরুত্ব হচ্ছে অর্থনৈতিক ঐক্য তৈরি করা, যে অর্থনৈতিক ঐক্যটা আমাদের রাজনৈতিক ঐক্যের পথটাকে প্রশস্ত করেছিল। ঠিক আছে, জার্মানির রাজনৈতিক ঐক্যের প্রথম ধাপ হচ্ছে এই জোলভানেম। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট তৈরি হয়েছিল মনে রাখবে 1848 সালে। কিভাবে? আমাদের জার্মানির যে রাজা, তখন তো প্রাশিয়া, এখানে 586 জন প্রতিনিধি নিয়ে ওরা একটা পার্লামেন্ট গঠন করে, যার নাম ছিল ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। জার্মান জাতীয়তাবাদের প্রাথমিক কণ্ঠস্বর বলে দাবি করেছিল ঐতিহাসিক ডেভিড টমসন তার বিখ্যাত বই ইউরোপ সিন্স নেপোলিয়নে। ঠিক আছে, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কেন ভেঙে পড়ল? এখানে একটা ব্যাপার ছিল, এরা অভিজাত রাজা এদের কথা ভেবেছিল, কৃষক শ্রমিকদের জায়গা ছিল না। তাহলে সাধারণ মানুষের বেশিরভাগটাই শ্রমিক কৃষক, তাহলে তারা কোনো ইন্টারেস্ট দেখায়নি। এবং এরা এত বেশি কথা বলেছিল এবং ভুল নীতি নিয়েছিল, যেটা ওরা নিজেরাই বুঝতে পেরেছিল এই মহাসভা চলতে পারে না। ঠিক আছে, এই টাইমে চতুর্থ ফেডরিককে ওরা বলেছিল প্রাশিয়ার রাজপদে আসার জন্য, কিন্তু উনি রিফিউজ করেছিলেন। উনি বলেছিলেন যে না, সেই জায়গা সেই সময় এখন উপস্থিত হয়নি। যার ফলে ফ্রাঙ্কফুর্টের পার্লামেন্টটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। এইবার এলেন প্রাশিয়ার চ্যান্সেলর বিসমার্ক। একেবারে শেষ দিকটায় চলে এসেছি, যেখানে তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নিলেন, রক্ত লৌহ। এবার রক্ত লৌহ নীতি কি? কঠোর নীতি, তাই তো? তো যেখানে বলেছিল যে রাষ্ট্রকে বাঁচাতে হলে এরকম কঠোর নীতি আমাকে নিতেই হবে। তিনি কোনো রকমভাবে গণতন্ত্রের প্রতি তার রেসপেক্ট ছিল না, একদমই শ্রদ্ধাশীল ছিলেন না, এবং তিনি মনে করতেন রাজা দরকার, রাজা ছাড়া হবে না। এবং বলেছিল কোনো রকম বক্তৃতা বা দার্শনিক কথাবার্তা বলে কিচ্ছু হবে না, বা ভোট দিয়েও কিচ্ছু হবে না। যেটা হবে, কঠোর নীতি দিয়ে জটিল সমস্যার সমাধান করা হবে, এবং যদি এখানে প্রয়োজন হয় দরকার হলে সামরিক শক্তি আর বল প্রয়োগকেও কাজে লাগাতে হবে। এবার তিনটে যুদ্ধের মাধ্যমে কিন্তু জার্মান ঐক্যবদ্ধ হলো। এই মধ্যে আমাদের 1870 এই যুদ্ধটা কি, বা 64 সালের যুদ্ধটা কি, 66 সালের যুদ্ধটা কি? মনে রাখবে, প্রথমটা 1864 হলে তারপরেরটা 2 বছর বাদে হয়েছিল, তাহলে 1866। তারপরেরটা 4 বছর প্লাস হয়েছিল, মানে 1870। ঠিক, এবার দেখে নাও, 64 সালে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, 66 সালে অস্ট্রিয়ার সঙ্গে স্যাডওয়ার যুদ্ধ করেছিল। খুব রিমার্কেবল যুদ্ধ এটা, স্যাডওয়ার যুদ্ধ, কারণ এখানে কি বলবো, ইউরোপের ইতিহাস ওলটপালট হতে শুরু করেছিল। আর শেষ যে 70, সেখানে সেডানের যুদ্ধ।
সেডানের যুদ্ধের সময় প্রাশিয়ার যে আমাদের রাজা ছিল, সেই চতুর্থ ফ্রেডারিক উইলিয়াম হয়ে গেছিল আমাদের অখণ্ড জার্মানি আমাদের রাজা। তাহলে আবার বলে দিই, ডেনমার্কের সঙ্গে যুদ্ধ 64 সালে। আবার বলে দিই, 66 সালে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ। আর 1870 সালে লাস্ট যুদ্ধ হচ্ছে ফ্রান্সের সঙ্গে। মনে রাখবে, বিসমার্কের মূল নীতি ছিল বিসমার্কের মূল নীতি ছিল যে বিশ্ব সাম্রাজ্য থেকে ফ্রান্সকে ব্রাত্য করে রাখা, এবং এই ব্রাত্য করে রাখবার জন্যই তিনি কি করেছিলেন, তার একের পর এক স্টেপ নিয়েছিলেন। প্রথম দিকে তিনি যুদ্ধ করেছিলেন, তখন বলেছিলেন যুদ্ধের প্রয়োজন আছে। পরে যখন তিনি আমাদের চ্যান্সেলর থেকে যান, আমাদের কাইজার উইলিয়াম টু তখন তিনি কিন্তু আবার বলেন যে এখন যুদ্ধের প্রয়োজন নেই। তখন তিনি অনেস্ট ব্রোকারি, যাকে বলে সাধু দালালের কাজও করেছিলেন। বেশ, এবার গ্যাস্টিনের সন্ধি। তাহলে মনে রাখবে, প্রথমে যখন 64 সালে সেডানের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নিষ্পত্তি হয়েছিল গ্যাস্টিনের সন্ধি দিয়ে। ডেনমার্কের সঙ্গে যুদ্ধ করার মুখ্য উদ্দেশ্য ছিল আমাদের এই স্লেজউইক আর হলস্টেন, এই দুটো অঞ্চলকে নিজের কাছে নেওয়া, এবং সেখানে আবার অস্ট্রিয়ারও কিন্তু একটা কর্তৃত্ব ছিল। এবার কি হলো, 1865 সালে অস্ট্রিয়া আর প্রাশিয়ার মধ্যে গ্যাস্টিনের সন্ধি হলো। প্রাশিয়া স্লেজউইক পেল, আর অস্ট্রিয়া পেল হচ্ছে হলস্টেন। ঠিক আছে, এটা একটা সাময়িক যুদ্ধবিরতি ছাড়া আর কিচ্ছু নয়। কারণ 64 সালের পরে আমরা 66 সালে আমরা দেখেছিলাম স্যাডওয়ার যুদ্ধ হয়েছে। ঠিক, স্যাডওয়ার যুদ্ধ আমাদের ঠিক গ্যাস্টিনের সন্ধির শর্ত ধরেই হলো, এবং যুদ্ধটা যথারীতি অস্ট্রিয়ার বিরুদ্ধেই হলো। ঠিক আছে, স্যাডওয়ার যুদ্ধে আমরা কি দেখলাম, মাত্র 49 দিন বা 7 সপ্তাহের যুদ্ধ ছিল। জিজ্ঞেস করে 7 সপ্তাহের যুদ্ধ কোনটি? উত্তর হচ্ছে, তোমরা সবসময় মনে রাখবে, স্যাডওয়ার যুদ্ধ। এই যুদ্ধে অস্ট্রিয়া হেরে গেল, এবং আমাদের এই যে সন্ধিটা আগে হয়েছিল, গ্যাস্টিনের সন্ধির শর্তই কাজে লাগানো হলো, এবং লাভ হলো কার? লাভ হলো হচ্ছে আমাদের প্রাশিয়ার। এবার হলো প্রাগের সন্ধি। প্রাগের সন্ধি যখন 1866 হলো, তা দিয়ে স্যাডওয়ার যুদ্ধটা থেমে গেল। এখানে কি হলো, জার্মান রাষ্ট্রসংঘের বিলুপ্তি ঘটল। ঠিক, এখানে এই যে ক্যাসেল, হ্যানোভার, স্ক্লেজউইক বা স্লেজউইক, হলস্টেন প্রাশিয়ান অন্তর্ভুক্ত হলো। উত্তর জার্মান রাষ্ট্র তৈরি হলো প্রাশিয়ার মধ্যেই। ইটালি, ভেনেসিয়া ইটালি লাভ করলো, এবং এইখানেই কি হলো, ইটালির ঐক্য আন্দোলনটা কিন্তু প্রায় সম্পন্ন হলো। ওটাও কিন্তু 1817 সম্পন্ন হয়ে গেল। স্যাডওয়ার যুদ্ধের সবচেয়ে বড় গুরুত্ব যদি বলতে হয়, প্রাশিয়ার আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি পেয়েছিল, এবং ফরাসি সীমান্তে প্রাশিয়ার উত্থান কি হলো, ফ্রান্সের নিরাপত্তা, সিকিউরিটি শেষ করে দিল। ও একই রকমভাবে ইটালি যখন ভেনেসিয়া লাভ করলো, ইটালির ঐক্য আন্দোলনও কিন্তু প্রায় সম্পন্ন হয়ে এলো। দেখো আন্তর্জাতিক রাজনীতির কিরকম প্রভাব। জার্মানি যুদ্ধ হচ্ছে, এখানে ইটালির মধ্যে জড়িয়ে যাচ্ছে। এইবার আসছে সেই বিচিত্র ঘটনাটা, তাই না? এই ডেনমার্কের সঙ্গে যে ঝামেলা, সেটা হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রদূত বেনেদিতি যখন আমাদের প্রাশিয়ার রাজার সঙ্গে দেখা করতে গেলেন, তখন বিসমার্ক তাকে হোল্ড করতে বললেন, মানে তাকে দাঁড়াতে বললেন এক জায়গায়। বললো, উনি খুব ব্যস্ত আছেন, ঠিক আছে আপনি কি করেছেন বলে একটা টেলিগ্রাম লিখুন, ওটা আমি পৌঁছে দেবো। টেলিগ্রামে যা লিখেছিল ফ্রান্সের তোমার সেই দূত, সেটার কয়েকটা শব্দ চেঞ্জ করে দেওয়ার ফলে মানেটাই উল্টো হয়ে গেল। তাতে দেখাচ্ছে ফ্রান্সের রাজা অপমান করেছে প্রাশিয়া রাজাকে, এবং সেই জন্য কি হলো, প্রাশিয়ার এগেনস্টে প্রচণ্ড খেপে গেল, এবং সেই খেপে গিয়ে যে যুদ্ধটা করলো, সেটাই হচ্ছে আমাদের 1870 সালে আমাদের সে বিখ্যাত যুদ্ধ, তাই তো, যার নাম হচ্ছে সেরানের যুদ্ধ। এবং এই যুদ্ধেই আমরা কি দেখলাম, রাশিয়া থেকে জার্মান ইউনিফাইড হয়ে গেল। ঠিক আছে, এই যে বেনেদিতি কি লিখলাম, হয়ে গেল সেরানের যুদ্ধ। এখানে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের অবসান হলো।
তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, আর জার্মানি ইটালির ঐক্য 1817-এই সম্পন্ন হয়ে গেল। কারের মধ্যে হয়েছিল বলেছিলাম? ফ্রান্স আর রাশিয়া। স্যার, ফ্রান্সের আগে কে ছিল? তৃতীয় নেপোলিয়ন, ঠিক আছে। এবং রাশিয়ার হয়ে নেতৃত্ব দিয়েছিল কে? আমাদের বিসমার্ক। দেখো, ফ্রান্সের ওপর সেডানের যুদ্ধের যে প্রভাব পড়েছিল, ফ্রান্স কেড়ে নিয়েছিল দুটো জায়গা, আলসাস আর লোরেন, খনি সমৃদ্ধ এলাকা, এবং সেটাকে কাজে লাগিয়েছিল। কি কাজে লাগিয়েছিল? জার্মানি। এবং তারা এই লোহা আর কয়লার সাহায্যে ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছিল। ফরাসি পার্লামেন্টে তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করে ফ্রান্স থেকে প্রজাতন্ত্র আরো অবলুপ্ত হয়ে যায়, এবং বিশ্ব রাজনীতিতে ফ্রান্সকে পুরোপুরি কি করে দিল? সেপারেট করে দিল। তৃতীয় নেপোলিয়নও পদচ্যুত হয়ে গেল। ঠিক আছে। জার্মান ইতালি ঐক্যবদ্ধ হওয়াই হচ্ছে সেডোয়ার যুদ্ধের হচ্ছে সবচেয়ে বড় ফল। সেডোয়ার যুদ্ধ 7 সপ্তাহের যুদ্ধ বলে দিয়েছি। এবার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই বিসমার্কের সঙ্গে বেঁধে গেল আমাদের যাজক সম্প্রদায়ের ঝামেলা। এই যাজক সম্প্রদায়ের যে ঝামেলাটা, ধর্মযাজকদের যে ঝামেলাটা, এটাকে আমরা জার্মান পরিভাষায় বলি কুলটুর ক্যাম্প। ঠিক আছে। তাহলে দেখো, আমি যেটা মুখে সহজভাবে বললাম, জার্মান সাম্রাজ্যের সংহতির জন্য বিসমার্কে ক্যাথলিক সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, যেটা বললাম, যাজক। এবং তার ফলে জার্মানিতে রাষ্ট্র গির্জার মধ্যে একটা সংগ্রাম শুরু হলো, যেটাকে আমরা এক কথায় বলি কুলটুর ক্যাম্প বা সভ্যতার সংগ্রাম। কুলটুর ক্যাম্প হচ্ছে জার্মান শব্দ, ঠিক আছে, এটা মনে রাখবে। এটা আমরা কি বলি বাংলায়? সভ্যতার সংগ্রাম। যাই হোক, দিয়া ইনস্টিটিউশন ফর কম্পিটিটিভ এক্সামের তরফ থেকে আমরা এখানে যে ক্লাস পরিবেশন করলাম, সেখানে ইটালির ঐক্য আন্দোলন এবং জার্মানির ঐক্য আন্দোলনের আমরা সম্পন্ন করে ফেললাম। এবং তারপরে আমরা যখন ফিরে আসব, যে বিসমার্কের কঠোর নীতি এবং বিসমার্কের চলে যাবার পর কাইজার উইলিয়াম টু এর একটা নীতি কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের দিকে নিয়ে গেল, এবং প্রথম বিশ্বযুদ্ধ আমরা ওই চ্যাপ্টার শুরু করব। তাহলে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।